আপনারা নিশ্চয়ই জানেন বর্তমানে বাংলাদেশের সাংবিধানিক কিছু সংকট চলছে। এই সাংবিধানিক সংকট নিয়ে আজকে আমাদের সঙ্গে কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু এবং ফার্সি বিভাগের সাবেক সাবেক চেয়ারম্যান ডক্টর আবু মুসা মোহাম্মদ আরিফ বিল্লাহ স্যার। স্যার, আমরা শুরুতেই আপনার কাছে চলে যাচ্ছি। আমাদের শুরুতেই আপনার কাছে স্যার প্রশ্ন, যে বাংলাদেশের সাংবিধানিক সংকট সৃষ্টিতে শেখ সাহেব এবং শেখ হাসিনার কী ভূমিকা ছিল স্যার? আসলে এই সাংবিধানিক সংকটটা আজকেই এটার যে শুরু তা না। প্রথমত হচ্ছে মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছিল তখন আমাদের বাংলাদেশে তৎকালীন আওয়ামী লীগ সংখ্যা গরিষ্ঠতা লাভ করার পরেও যখন পশ্চিম পাকিস্তানিরা তাকে ক্ষমতা হস্তান্তর করেনি, উপরন্তু বাংলাদেশে যখন গণহত্যা শুরু করেছিল 25শে মার্চ কালো রাত্রিতে, তখন মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। এবং এই মুক্তিযুদ্ধ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিই শুরু করেছিলেন। কারণ তখন শেখ সাহেব তিনি বাংলাদেশে ছিলেন না, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি চেষ্টা করে গেছেন। তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভুট্টো ইয়াহিয়ার সঙ্গে বসে দেন দরবার করে এবং অবশিষ্ট আলোচনা করার জন্য তিনি পশ্চিম পাকিস্তানে চলে গিয়েছিলেন। আর এদিকে বাংলাদেশে তাদের হত্যা এবং ধর্ষণ চলছিল পাকিস্তানি হানাদার বাহিনীর। এই সময় জিয়াউর রহমান তিনি কান্ডারি হিসেবে আবির্ভূত হন এবং বাংলাদেশের জনগণকে একটি দিক নির্দেশনা দেন এবং মুক্তিযুদ্ধের সূচনা করেন। এরপরে মুক্তিযুদ্ধ 9 মাস মুক্তিযুদ্ধের পর দেশ স্বাধীন হয়। স্বাধীন হওয়ার পরে শেখ সাহেব পশ্চিম পাকিস্তান থেকে ফিরে আসেন। আসার পরে এখানে একটা সংবিধান তৈরি করার জন্য একটা কমিটি করা হয় এবং সেই কমিটি যে করা হয়, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একটা করা হয়। সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে পাকিস্তান আমলে যারা নির্বাচিত এমএলএ ছিলেন পাকিস্তান সংসদের, তাদেরকে দিয়েই এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করা হয় এবং 1972 সালের সংবিধান এই কমিটি, এই গণপরিষদই অনুমোদন করে। এটা ছিল একটা বিশাল ভুল, সাংবিধানিক ভুল। এই ভুল দিয়েই আমাদের মুক্তিযুদ্ধের পরবর্তী বাংলাদেশের শুরু হয়। এবং এটা কেন ভুল ছিল, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করা হয়েছিল, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যারা এমএলএ ছিলেন পাকিস্তান আমলে নির্বাচিত হয়েছিলেন, তারা পাকিস্তান সংসদের জন্য তারা নির্বাচিত হয়েছিলেন। আর পাকিস্তান সংসদ ছিল একটা ইসলামী রিপাবলিক অফ পাকিস্তান। সেই সেই আলোকে কিন্তু বাংলাদেশের 72-এর সংবিধান থেকে ইসলাম বিতাড়িত করা হয়েছিল। এখানে 4টা মূলনীতি নিয়ে আসা হয়েছিল। এই 4টা মূলনীতির সাথে এই গণপরিষদের যারা সদস্য ছিলেন তারা যে ম্যান্ডেট দিয়ে যে নির্বাচিত হয়েছিলেন, ওই ম্যান্ডেটের সাথে এই মূলনীতির কোনো সম্পর্ক ছিল না। তাহলে কি হলো, তারা একটা নতুন কিছু জাতির উপর চাপাই দিল এবং সেই সময় এটার উপরে কোনো গণভোটও নেওয়া হয়নি। সেই দিক থেকে 72-এর সংবিধানটাই ছিল মূলত সাংবিধানিক সংকটের প্রথম কাজ। এরপরে এই সংবিধানের মাধ্যমে যখন দেশ চলতেছিল, এইটাকেও আবার পরবর্তীতে শেখ সাহেব এসে তিনি এটাকে প্রথম সংশোধনে, দ্বিতীয় সংশোধনে, তৃতীয় সংশোধনে, চতুর্থ সংশোধনে নিয়ে এসে তিনি বাংলাদেশ থেকে গণতন্ত্র উৎখাত করে দিলেন। তিনি একনায়ক হয়ে বসলেন, বাকশাল প্রতিষ্ঠা করলেন। তারপরে 75-এর পট পরিবর্তন আসলো। 75-এর জনগণ যেহেতু এটা মেনে নেয়নি, জনগণ রাস্তায় নেমে আসলো। এরপরে আবার জিয়াউর রহমান সাহেব পঞ্চম সংশোধনী দিয়ে এই বাংলাদেশের যে আমাদের কৃষ্টি, কালচার, ধর্মীয় মূল্যবোধ, আদর্শ, এর আলোকে তিনি 4টা মূলনীতি নতুন করে সংযোজন করে আরও সংশোধনে নিয়ে এসে এই সংবিধানটাকে বাংলাদেশের উপযোগী করে তিনি তৈরি করেন। তারপরে আবার হাসিনার সময় এসে আবার খায়রুল হকরে দিয়ে এই সংবিধান কাটাছেঁড়া করে আবার সেই 72-এর সংবিধানের দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছিলেন এবং অঘোষিতভাবে বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন হাসিনা। স্বৈর শাসক, আমরা শুধু হাসিনাকে যদি ধরি স্বৈর শাসক তা না, মূল স্বৈর শাসক ছিল তার বাবা শেখ সাহেব। শেখ সাহেব যে পথে চলেছিলেন, হাসিনা ধীরে 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 সেই পথেই তিনি অগ্রসর হয়েছিলেন। বাংলাদেশের সেই 72-এর সংবিধানে ফিরে গিয়েছিলেন। জিয়াউর রহমান সাহেবের যে পঞ্চম সংশোধনের যে 4 মূলনীতি পরিবর্তন করে দিয়েছিলেন এবং ভারতের তাবেদার হিসেবে বাংলাদেশকে একটা রাষ্ট্র তৈরি করার যে প্রচেষ্টা করেছিলেন, সেইটা এই দুই বাপ বেটি মিলে বাংলাদেশটাকে ধ্বংস করেছিলেন। এখান থেকেই বাংলাদেশের সাংবিধানিক সংকট শুরু হয়েছিল এবং সেটা হাসিনাকে উৎখাতের মধ্য দিয়ে সেটা শেষ করা হয়েছে।
স্যার বর্তমানে স্যার বাংলাদেশের সাংবিধানিক সংকট বিষয়ে আপনার মতামত কি, এবং এর থেকে উত্তরণের যে উপায় সেই উপায়টা যদি আমাদের বলতেন সংক্ষেপে স্যার। এখনো আবার সেই বাংলাদেশের শুরুতে ৭২-এর সংবিধান যখন রচনা করা হয় ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, সেই সময়ে যেহেতু বাংলাদেশের বললাম যে পাকিস্তানের যে কৃষ্টি কালচার এবং পাকিস্তানের সংসদে যারা নির্বাচিত হয়েছিলেন তাদের দিয়া সম্পূর্ণ উল্টো একটা সংবিধান তৈরি করা হয়েছিল, যেটার সাথে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক ছিল না। আবার আমাদের যে জুলাই ২৪-এর পরে যে এই আলী রিয়াজ সাহেবরা যে ডক্টর ইউনূস সাহেবের অধীনে যে একটা কমিটি গঠন করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সময় আবার ওই একইভাবে ২৪শে জুলাইয়ের যে চেতনা এবং আমাদের জুলাই ৫ জুলাই এবং আগস্টের যে যারা শহীদ হয়েছেন তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নের বাইরে আলী রিয়াজরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসে আবার এক বিশাল এক সনদ তৈরি করেছেন। আর আমাদের দেশের ইসলামী দলগুলো এবং অন্যান্য যারা ছাত্র নেতারাও এই সবগুলোকে তারা মেনে নিয়েছেন। কিন্তু এখানেও একটা সেই আগের মতো ষড়যন্ত্র আছে, অর্থাৎ এই জুলাই সনদের মধ্য দিয়ে যে একটা বিকল্প সংবিধানের বিকল্প তৈরি করা হয়েছে সেইটার ভিতরে অনেক কিছু বিষয় আছে যেগুলো জুলাই চেতনা বা জুলাই শহীদদের সঙ্গে সম্পর্ক। যেমন ধরেন এখানে পিয়ার নিয়ে আসা হয়েছে, এই পিয়ার শব্দটাই তো এই দেশের মানুষ জানতো না, যারা শহীদ হয়েছে তারা কখনো পিয়ারের নামই শোনেনি। এই পিয়ার কোত্থেকে আসলো, কীভাবে, আর উচ্চকক্ষ নিম্নকক্ষ, এখন উচ্চকক্ষে যদি পিয়ার করে বিএনপি যে দুই তৃতীয়াংশ ভোট নিয়ে যে নিম্নকক্ষে যে নির্বাচিত হয়েছে, আর উচ্চকক্ষে গিয়ে তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পাবে না, তারা সেখানে ৪৭ জন তারা এমপি পাবে, তারপরে ৫১ জন হবে না। তখন কি হবে, বিএনপি ২/৩ মেজরিটি পাওয়ার পরেও তারা সংসদে যে মানে বিল নেবে, বিল পাস করবে, সেটা পিয়ারে গিয়ে তারা আটকে যেতে পারে। অন্য অন্য সংগঠনগুলো বিএনপির বাধাগ্রস্ত করার জন্য তারা আটকে যায়, মানে একটা ঝুলন্ত একটা পার্লামেন্ট হবে। এইটা তো কন্ট্রাডিক্টরি, কারণ ২/৩ মেজরিটি পাওয়ার পরেও তাদের আইন আবার উপরে গিয়ে কেন আবার সেটাকে আবার বাতিল করার মতো সুযোগ থাকবে। তার মানে হচ্ছে এটা একটা কন্ট্রাডিক্টরি সিস্টেম, যে নিচের জনগণের যারা প্রতিনিধি তারা পাশ করে দিচ্ছে, আর ওপরে গিয়ে যারা জনপ্রতিনিধি নয় তারা এটাকে ঝুলে রাখার মতো ক্ষমতা রাখছে। এটা একটা অবান্তর এবং এইটা একটা কন্ট্রাডিক্টরি, এদের কন্ট্রাডিক্টরি কোনো সংবিধানে থাকতে পারে না। তো এখন আমাদের এখান থেকে উত্তরণ করতে হলে কী হবে? আর আজকে আমরা শুনতেছি এই যে বিভিন্ন জন বলতেছে যে সংবিধান অনুযায়ী জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষক না, সংবিধান অনুযায়ী এই পার্লামেন্ট এটা ওটা। আরে বাবা, সংবিধান এখন যেটা করতে হবে, যেন আগেও বলেছি, সেটা হচ্ছে এই ৭২-এর সংবিধানও না, খায়রুল হকের সংবিধানও না, এই দুটাকে সম্পূর্ণ বাদ। তারপরে জিয়াউর রহমানের ৫ম সংশোধনের পরে জিয়াউর রহমানের যে জাতীয় ৪ মূলনীতি ছিল সেইটাকে ধরে, এবং জুলাই সনদের মধ্যে বিএনপি এবং অন্যান্য দলের যে মতানৈক্য ছাড়া যে ধারাগুলো আছে, যে ধারাগুলোর সম্বন্ধে কারো কোনো দ্বিমত নাই, সেই ধারাগুলোকে নিয়ে এবং আরও জাতীয় সংসদে আলোচনা করে প্রয়োজনে আরও জনমত নিয়ে একটি নতুন সংবিধান রচনা করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। তখন এই সাংবিধানিক সংকট থেকে আমরা চলে, এবং সেই উদ্যোগের মধ্যে বাংলাদেশের জনগণের যে ইসলামী মূল্যবোধ এবং আল্লাহর প্রতি বিশ্বাস, আস্থা, এবং বাংলাদেশে সম্পূর্ণভাবে একটা স্বাধীন একটা রাষ্ট্র হিসেবে যা প্রয়োজন, যে দেশের চিরতরে দেশ থেকে স্বৈরাচার উৎখাত যাতে আর আসতে না পারে, সেই পথ দিয়ে আমাদের এগোতে হবে। ৭২-এর সংবিধান যেমন শেখ সাহেব কর্তন করে একনায়ক বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন, আবার খায়রুল হকের সংবিধান দিয়ে শেখ হাসিনা সেই ৭২-এর দিকে ফিরে গিয়ে স্বৈরাচার হয়েছিলেন। ৭২-এর সংবিধান প্রথম শেখ মুজিবকে স্বৈরাচার বানিয়েছিল, এবং সেইটার খায়রুল হকের সংশোধনের মাধ্যমে শেখ হাসিনা আবার স্বৈরাচার হয়েছিল। এই দুই স্বৈরাচার যেভাবে আসছে, সেই সমস্ত পথগুলো রুদ্ধ করে দিয়ে নতুন একটা সংবিধান তৈরি করতে হবে, এবং সেই সংবিধানে জুলাই সনদে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার মধ্যে যেগুলো বিভিন্ন দলের মতামতের মাধ্যমে যেগুলো সম্বন্ধে কারো কোনো আপত্তি নেই, সেইগুলোকে সমন্বয় করে আরও প্রয়োজনে বিস্তারিত নতুন করে কোনো ধারা উপধারা সংশোধন করে একটা আদর্শ সংবিধান
রচিত হবে বলে এই সংসদে অচিরেই তারেক রহমান সাহেব, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনি যে তার বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন, সেই বিচক্ষণতার আলোকে একটা নতুন সংবিধান বাংলাদেশ পাবে, নতুন বাংলাদেশ গড়ে উঠবে, এই আশা রেখে আমি শেষ করছি। ভালো থাকেন, খোদা হাফেজ। আপনাকে ধন্যবাদ স্যার।